ইন্টারভিউর জন্য কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে একটু যদি আইডিয়া দিতাম, তো যারা যাবে তাদের আইডিয়া মানে একটা এটা কাজে লাগবে জিনিসটা। স্পাউসের কি ইন্টারভিউ হয় নাকি জাস্ট তোমারই? আচ্ছা, আর ভিসার রেশিওটা কেমন, মানে ভিসা কি কেমন হয় বা রিজেকশন কি খুব হাই? কোনো আইডিয়া? প্রায় জানার মধ্যে আমরা গ্রুপে প্রায় অনেক আছি, আহ, অনেক 62 63 অনেক আছি। আহ, এ পর্যন্ত শুধু একটা রিজেক্ট হয়েছে। আর এখানে ব্যাংক স্টেটমেন্টের ইস্যুটা কি? আমার হচ্ছে স্টুডেন্টের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বাট আমি তো স্কলারশিপ অ্যাপ্লাই করছি, আমার ব্যাংক স্টেটমেন্ট লাগছে। আমি 16 লাখ টাকা দেখাইছিলাম শুধু আমার অ্যাকাউন্টে আমার স্কলারশিপ জন্য। ওকে, আমার সাথে আছে হচ্ছে জয়। আর জয় পিটি পরীক্ষা দিচ্ছে এবং জয়ের ডেনমার্ক যাওয়ার প্ল্যান ছিল, এবং ফাইনালি ওর স্কুলও চলে আসছে এবং ডেনমার্কের ভিসা হয়ে গেছে। ওকে জয়, আর আমরা আজকে আলোচনা করবো পিটি আর ডেনমার্ক নিয়ে। আসলে প্রথম কনফিউশন হচ্ছে পিটি দিয়ে ভিসা হয় না, এটা একটা কনফিউশন আছে। হ্যাঁ, অনেকে মনে খালি কোশ্চেন আসে যে পিটি দিয়ে ভিসা হয় কি হয় না। তারা মনে করে আইএলটিএস আর পিটি দিয়ে ভিসা হয়, আর কোনো কিছু দিয়ে ভিসা হয় না। আর পিটি দেখে আসলে ডেনমার্কে ভিসা হয় কিনা এটারও একটা কনফিউশন আছে। হ্যাঁ, অনেকে বলে যে হ্যাঁ আইএলটিএস ছাড়া আসলে আপনার ভিসা হবে না বা অ্যাডমিশন দিবে না। তো এই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করব। সো তার আগে আমি তোমার জাস্ট স্কোর একটু শেয়ার করি। এটা হচ্ছে জয়ের স্কোর। ওভারঅল 52, লিসনিং এ 60, রিডিং এ 50, স্পিকিং এ 53, আর রাইটিং এ 54। আর তোমার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটুকু দরকার তোমার অতটুকুই ছিল। এরপরে আমরা একটু শেয়ার করি আসলে ভিসা হয় কি হয় না, সেটা তোমার দেখলে বুঝতে পারবে লোকজন। আচ্ছা, তার আগে আমি একটু দেখাই যে কোন ইউনিভার্সিটিতে আসলে অ্যাডমিশনটা হয়েছিল, যাতে মানুষজন এটা ফাইন্ড আউট করতে পারে নিজেরাই। যে কারণ অনেকেই জানে যে ইউরোপে নাকি পিটি দিয়ে অ্যাডমিশন ভিসা এগুলো হয় না। সো এটা হচ্ছে তোমার অফার লেটার। অফার লেটার। সো কোপেনহেগেন বিজনেস কলেজ সার্চ দিলে গুগলে এটা ইজিলি পাওয়া যাবে। আর সো এটা হচ্ছে তোমার ডেনমার্কের ভিসা। সো যাদের যাদের এতদিন কনফিউজ ছিল পিটি দিয়ে অ্যাডমিশন নিয়ে, ভিসা নিয়ে, আই হোপ অ্যাটলিস্ট তারা অল্টারনেটিভ যদি প্ল্যান করতে চায় যে ডেনমার্কে পড়তে যাবে, দেন তাদের জন্য এটা গুড নিউজ আর কি। ওকে, এখন আমরা পিটিআর থেকে শুরু করে ডেনমার্কে জার্নি পর্যন্ত এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, ফার্স্ট অফ অল, পিটি কেন চয়েস করছো? অ্যাকচুয়ালি ভাইয়া হচ্ছে যে আইএলটিএস থেকে মোর দ্যান ইজি হচ্ছে যে পিটি। আর আমি ফার্স্ট অফ অল দেখছি যে ভার্সিটি রিকোয়ারমেন্টে পিটি অ্যাকসেপ্ট করে কিনা। তো তারা আইএলটিএস অ্যাকসেপ্ট করে, পিটিও অ্যাকসেপ্ট করে, তো টোফেল অ্যাকসেপ্ট করে। তো দেন আমি ফার্স্টে আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম। তো রিডিং এ আমার হচ্ছে যে অনেক ওইখানে আমি পারতেছি না রিডিং এ। তারপরে আচ্ছা, আমি পিটি চুজ করলাম। তো পিটি রিডিং আর আইএলটিএস রিডিং এর মধ্যে পার্থক্যটা কি পাইছো? হ্যাঁ, সেটা তো অনেক আইএলটিএস মোটামুটি অনেক কঠিন আমার কাছে, এটাই মনে হয়েছে। আর আইএলটিএস এর রিডিং সবচেয়ে কঠিন মনে হয়েছে আমার কাছে। আমি বুঝতেছি না, আসলে আমার ভোকাবুলারি নলেজ কম ছিল। তো আমি আহ, একটা সলভ করতে গেলে আমি আটকে আটকে যেতেছি। দেন দেখলাম যে আহ, আপনার দেওয়া সাজেশন অনুযায়ী আপনি যেগুলো পড়াইছেন ভাই, ওইখান থেকে আমার অনেক সাহায্য হয়েছে। আহ, আমি এটা পিটিতে দেখলাম যে ওইটাতে আপনার আয়সা করতেছে, মানে আমার 4টা থেকে 2টা হইতেছে, আহ, 3টা হইতেছে কোন রকম ভাবে। আচ্ছা, তো সো তার যারা কারণে আমি পিটি দেওয়া। আইএলটিএস এর রিডিং এ স্ট্রাগল করতেছে তাদের জন্য পিটি একটা অপশন হতে পারে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আর তোমার ডেনমার্ক চয়েস করার কারণটা কি? ভাই আমার হচ্ছে যে আমি আহ, বাংলাদেশে হচ্ছে যে অনার্স 3rd ইয়ার রানিং ভর্তি হচ্ছি। তো আমি চাইতেছিলাম যে আমি আর এখানে কমপ্লিট না করি। তো
আমার যদি এইচএসসি কোয়ালিফিকেশন দিয়ে আমি অ্যাপ্লাই করি, তো এখানে স্টাডি গ্যাপ হয়ে যায়। 2019-এ আমার এইচএসসি। তো আমি দেখলাম যে ডেনমার্ক হচ্ছে যে স্টাডি গ্যাপ অ্যালাউ করে। আর এই জিনিসটা হচ্ছে যে ডেনমার্কে হচ্ছে যে 2 বছরের বেশি স্টাডি গ্যাপ হলে তারা হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স শো করতে হয় আর কি তাদেরকে, কিন্তু আমাদের আচ্ছা। সময় এটা এবছর ছিল না। এটা এই প্রথম থেকে রানিং করছে। আর এখানে ব্যাংক স্টেটমেন্টের ইস্যুটা কি? আমার হচ্ছে স্টুডেন্টের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বাট আমি তো স্পন্সর অ্যাপ্লাই করছি, আমার ব্যাংক স্টেটমেন্ট লাগছে। আমি 16 লাখ টাকা দেখাইছিলাম শুধু আমার অ্যাকাউন্টে আমার স্পন্সরের জন্য। আচ্ছা, বাট তো শুধুমাত্র যদি স্পাউসের সিঙ্গেল জন্য ব্যাংক স্টুডেন্ট হয়। স্টেটমেন্ট লাগে, রাইট? এখানে স্পাউসের জন্য কি ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে, রাইট? তোমার জন্য লাগতেছে না। জি জি। তো এটা একটা গুড হুম সাইড যাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্রবলেম আছে, এবং তারা সিঙ্গেল যাইতে পারেন স্টেটমেন্ট ছাড়াই, রাইট? সিঙ্গেল গেলে স্টেটমেন্ট লাগবে না। হুম। আর যদি স্পাউস নিয়ে জি যেতে জি। চান, দেন স্পাউসের কষ্টটা দেখালেই হবে। সো যারা যারা ব্যাংক স্টেটমেন্টের জন্য স্ট্রাগল করতেছে, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ তে, তাদের জন্য মনে হয় ডেনমার্ক একটা ইজি অপশন হতে পারে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে যারা স্পাউস নিয়ে যেতে চাইতেছে, হুম, যারা স্পাউস নিয়ে যেতে চাচ্ছে তাদের জন্য একটা বিরাট অপশন এখানে। আচ্ছা, আর এখানে তুমি কয় বছরের কোর্স আর কয় ঘন্টা তুমি কাজ করতে পারবে ওখানে পার্ট টাইম অ্যাজ এ স্টুডেন্ট? বলতেছি যে পার মান্থে হচ্ছে যে 90 ঘন্টা কাজ করতে পারবো আমি অ্যাজ আচ্ছা। এ স্টুডেন্ট হিসেবে। আর স্পাউস নিয়ে যাবে, স্পাউস হচ্ছে যে ফুল টাইম কাজ করতে পারবে। আগে ছিল স্টুডেন্টরা 80 ঘন্টা কাজ করতে পারতো, এখন 90 ঘন্টা করছে আর কি, 10 ঘন্টা এক্সট্রা করছে। আচ্ছা। পার উইক 20 ঘন্টা ছিল, এখন একটু বাড়ছে। আর আচ্ছা। ভ্যাকেশনে হচ্ছে যে ফুল টাইম কাজ করতে পারবো। আচ্ছা। এখন ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার জন্য, হ্যাঁ, কি কি ডকুমেন্ট লাগে আসলে, এটা একটা যদি আইডিয়া দিতাম। আহ, এটা হচ্ছে যে পাসপোর্ট, অ্যাজ ইউজুয়াল পাসপোর্ট, তারপরে এলস আর টোফেল বা পিটি, তারপর এডুকেশনাল সার্টিফিকেট, এইচএসসি, এসএসসি, তারপরে এগুলোই লাগে। আর কোনো এক্সট্রা কিছু লাগে না। আর স্পাউসের জন্য হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট এক্সট্রা লাগবে, সলভেন্সি আর স্টেটমেন্ট। হ্যাঁ, আর এটা এটা কোন স্পাউসের জমা জন্য, দিছো? স্টুডেন্টের জন্য আর কিছু লাগবে। ফার্স্টে বিএফএস এ জমা দিছি, তারপরে তারা এগুলো পর্যালোচনা করে আমাকে ইন্টারভিউর জন্য ডাক দিছে, ইন্টারভিউ ক্যাম্পাসিতে, এমবাসিতে ইন্টারভিউটা আমাদের কিভাবে নেওয়া ক্যাম্পাসে। হচ্ছে? এটা কি তুমি বাসা থেকে ফোনের মাধ্যমে দিছো, কিভাবে দিছো? একদম ফিজিক্যাল, সামনাসামনি দিছে। ইন্টারভিউর জন্য কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছো, একটু যদি আইডিয়া দিতাম, তো যারা যাবে তাদের আইডিয়া মানে একটা এটা কাজে লাগবে জিনিসটা। সেটা ছিল যে নাম, তারপরে বার্থডে, এগুলা ফর্মাল কোশ্চেন, পাসপোর্ট রিভিউ। দেন হচ্ছে যে আমাকে হোয়াই ডেনমার্ক, হোয়াই নট বাংলাদেশ, হোয়াই বিজনেস ম্যানেজমেন্ট, তারপরে আমার ফিউচার প্ল্যান কি। আহ, আমি হচ্ছে যে কোর্স মডিউল সম্পর্কে জিজ্ঞেস করছে। আহ, তারপর বলতেছে যে কোর্স মডিউল থেকে যে কোনো একটা মডিউল সম্পর্কে তাদেরকে বলতে, ডেসক্রাইব করতে। আহ, এগুলাই মানে সব রিলেভেন্ট কোশ্চেন গুলাই বলছে আর কি তারা। আচ্ছা, কেন ডেনমার্ক, এটার উত্তর কি দিছিলাম? কেন জি ভাইয়া। ডেনমার্ক এটা, কেন ডেনমার্ক এটার উত্তর কি দিছিলাম? যেটা হচ্ছে ডেনমার্কের যে ক্যাপটিভেটিং কিংডম, মানে কিছু হচ্ছে যে মুখস্থ করা ছিল, আর কিছু নিজ নিজ থেকে। আচ্ছা। তারপরে বলছে যে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আই ক্যান লুক ফরওয়ার্ড টু রিসিভিং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ইন এ সিকিউর, welcoming and innovation focused environment. Then plants vibrant urban life with natural beauty. আচ্ছা। তারপরে এগুলাই বললাম আর কি, 4-5টা লাইনে তাদেরকে বলছি। আচ্ছা, আর এখন যাদের ধর পিটিতে টার্গেট আছে 50+, হ্যাঁ, তাদের আসলে কি কি সাজেশন দিবা? তোমার তো এইচবিএন 50+ ছিল। এইচবিএন 50+ কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক বেশি পপুলার, যারা ব্যাচেলর করতে যাচ্ছে। ডেনমার্কেও পপুলার। আমি হচ্ছে স্পিকিং হচ্ছে যে রিড অ্যালাউড, তারপরে রিপিট সেন্টেন্স, তারপরে ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, ওই 4টা মোটামুটি এভারেজ আনসার করছে। তারপরে আহ, তারপরে হচ্ছে যে রাইটিং, রাইটিং হচ্ছে যে সামারাইজ স্পোকেন টেক্সট, রিটেন টেক্সট, দেন আর এসে, এসে হচ্ছে যে আমি একটা টেমপ্লেট ফলো করছিলাম ভাইয়া, আচ্ছা। যাতে আমি হচ্ছে যে কোনো ভুল না হয়। ঠিক আছে, একটা আচ্ছা। টেমপ্লেট ফলো করছে স্পিকিং থেকে। দেন রিডিং, রিডিং হচ্ছে যে আমি এরকম আনসার খুঁজি যাতে 4টা রিডিং, রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4টা 5টা থেকে যাতে আমার অন্তত যা হয়, ঠিক আছে, 50% যাতে হয়। তো আমি এরকম ভাবে দিচ্ছি। আহ, আহ, আর হচ্ছে যে রিওয়ার্ডার প্যারাগ্রাফ, ওইটাতে আমার একটু প্রবলেম ছিল, তারপরে আমি মানে 1টা 2টা এরকম যতটুকু
ম্যাচ করা যায় ততটুকু আমি দিচ্ছি। দেন আর সবচেয়ে বেশি হচ্ছে যে ফোকাস করছি যে রাইট ফর্ম অফ ডিকটেশন, তারপর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, এগুলো আমি ফলো আপ করছি। সো আমরা 50 জন একটা প্ল্যানিং আর করে নিছিলাম হচ্ছে যে যে 50 পড়ার জন্য কি কি কোন ধরনের টপিকগুলোকে আগে টার্গেট করতে হবে। জি জি, কারণ যেহেতু তোমার টার্গেট লিমিটেড ছিল, সো সেটা আপনার সাজেস্ট। হ্যাঁ। আচ্ছা, আর তোমার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর তোমার পাসপোর্ট সাবমিশনের জন্য কল করছিল, রাইট? জি জি ভাই, জি জি। আচ্ছা, পাসপোর্ট আমার সাবমিশন হচ্ছে করার যে পর কতদিন ইন্টারভিউ, লাগছে? ইন্টারভিউর পরে কি পাসপোর্ট সাবমিশন কি ইমিডিয়েটলি জানাইছে না কয়দিন পরে জানাইছে? আমার হচ্ছে একটু লেট হয়েছে। আমার 14 তারিখ নথি পাওয়ার পরে আমি হচ্ছে যে 19 তারিখে আমি জানতে পারি সিডি থেকে কল দিয়ে যে আমার ভিসা অ্যাপ্রুভ হয়েছে, গ্রান্টেড করছে। দেন আমার সাবমিশন কল আসছে যে আহ, 6 তারিখ মেবি, আচ্ছা, জুলাই ছয় সাবমিট তারিখ করার কতদিন পর পাসপোর্ট আসছে? তারপর প্রবলেমের কারণে আমি, সরি, আমি 16 তারিখ সাবমিট করছিলাম। 16 তারিখ সাবমিট করছিলাম। কল আসছে হচ্ছে যে 12-13 তারিখ। দেন সাবমিট করার পরে আমি আহ, 31শে আগস্ট, সরি, 31শে জুলাই আমার মেসেজ আসছে। দেন আমি 1 আগস্ট, 1লা আগস্ট গিয়ে আমি কালেক্ট করলাম। আচ্ছা, সো এখন যারা ডেনমার্কে যেতে চাচ্ছে তোমার কি সাজেশন তাদের জন্য? সিচুয়েশন তো টাইম টু টাইম চেঞ্জ হয়, বাট জি জি। তোমার কি সাজেশন যে রাইট নাও আহ, আসলে তুমি নিশ্চয়ই প্ল্যান দুইটা করার ইনটেক আগে একটা জানা। রিসার্চ করে নিছো যে হ্যাঁ আমি কেন ডেনমার্ক যাইতেছি, পারপোজ? জি 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 ভাই, ওদের দুইটা ইনটেক, একটা হচ্ছে যে জানুয়ারি আর সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরে হচ্ছে যে উম, অনেক লোকে অ্যাপ্লাই করে, অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে। জানুয়ারির তুলনায় অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে। তারপরে তারা অফার লেটারও বেশি প্রোভাইড করে সেপ্টেম্বর ইনটেকে। তো আচ্ছা ওই ইনটেকে হচ্ছে যে দুইটা ডিউরেশন থাকে। একটা হচ্ছে যে আর্লি আর্লি অ্যাপ্লিকেন্ট, আর একটা হচ্ছে রেগুলার অ্যাপ্লিকেন্ট। ওই আর্লি অ্যাপ্লিকেন্টে হচ্ছে যে নির্দিষ্ট টাইম থেকে এত তারিখ থেকে এত তারিখ, ওই আর্লি অ্যাপ্লিকেন্টে অ্যাপ্লাই করলে হচ্ছে যে খুব সম্ভাবনা থাকে অফার লেটার পাওয়ার। আচ্ছা, সিজিপিএ কি নিয়ে সমস্যা করে মানে ডেনমার্ক খুব বেশি? না, আমি হচ্ছে যে ভাইয়া, আমি তো এটা প্রাইভেট, তো আমি এইচএসসি এইচএসসি কোয়ালিফিকেশন দিয়ে তাদের তাদের এখানে অ্যাপ্লাই করছিলাম। স্পাউসের কি ইন্টারভিউ হয় নাকি জাস্ট তোমারই? আর তারা যদি সন্দেহ করে যে এই কাপলটাতে প্রবলেম আছে, তো তারা হচ্ছে যে স্পাউসের ইন্টারভিউ নিবে। আর যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে তারা নিবে না। এ পর্যন্ত আমাদের সাথে যারা অ্যাপ্লাই করছে, একজনের একটা স্পাউসেরও রিজেক্ট হয় না বা ইন্টারভিউ নেয় না। আচ্ছা আচ্ছা। সবাই হচ্ছে যে অথেন্টিক হবে। আচ্ছা, আর ভিসার রেশিওটা কেমন, মানে ভিসা কি কেমন হয় বা রিজেকশন কি খুব হাই? কোনো আইডিয়া? প্রায় কানাডাতে আমরা গ্রুপে প্রায় অনেক আছি, আহ, অনেক 62-63 অনেক আছি। আহ, এ পর্যন্ত শুধু একটা রিজেক্ট হয়েছে। আচ্ছা, তাহলে অনেক পজিটিভ দেখতেছি ভিসার দিক থেকে। আচ্ছা আর ইন্টারেস্ট অনেক ভালো। হুম, আচ্ছা, সো সবাই শুনলেন যে ডেনমার্কের ফার্স্ট টু লাস্ট কি প্রসেস, এবং হোপফুলি তুমি নেক্সট মান্থে ফ্লাই করবে, রাইট? আর তোমার ক্লাস শুনে স্টার্ট হবে। সো আর কোনো সাজেশন আমরা শেষ করার আগে স্টুডেন্টদের জন্য, যারা পিটি করতেছে, যারা বাইরে যেতে চাচ্ছে? তবে আমার সাজেশন হচ্ছে যে আমি আগে যেরকম ভার্সিটি রিকোয়ারমেন্ট ফলো করে কোনটা হচ্ছে যে আমার জন্য চাই, হ্যাঁ, এরকম হচ্ছে যে অনেকে কি করে পিটি করে, বাট তারা হচ্ছে যে জানে না পিটি অ্যাকসেপ্ট করে কিনা। তো ভার্সিটি আচ্ছা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার আগে দেখতে হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে কিনা, রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। সেই অনুযায়ী হচ্ছে যে আমি যদি ফলো আপ করি, দেন হয়ে যায় ব্যাপারটা। আর পিটি হচ্ছে যে মোর দেন ইজি আইএলটিএস থেকে। আর আপনার আপনার সাজেস্ট অনুযায়ী আমি আপনার কাছে পড়ছি ভাই। আর আপনি আমার অনেক হেল্প করছেন। ধন্যবাদ ভাই আবার আপনাকে। না, তুমি চেষ্টা করছো, তুমি রেজাল্ট পাইছো অবভিয়াসলি। তোমার হার্ড ওয়ার্কের রেজাল্টই ঠিক হচ্ছে আছে, এটা। আর নার্ভাস, আপনি অনেক সাহস দিয়েছেন আমাকে, তার আর জন্য আমি যাদের ধরো আসলে আপনার কাছে হুম, কৃতজ্ঞ। আর যাদের কনফিউশন আছে তারা আমি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আহ, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে দেখলে আইডিয়া পেয়ে যাবেন যে কোন কোন দেশ এবং বিশ্ববিদ্যালয়ে পিটি গ্রহণ করে।
সো এটা একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করছি। জি। সো এটা থেকে যা যা কনফিউশন আছে, ডেনমার্কে কোন ইউনিভার্সিটি নেয় কি নেয় না, সেটা আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আর আপনার যদি কোনো সার্ভিস লাগে, আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে। আর হোপফুলি সামনে আমরা ফেস টু ফেস সার্ভিস স্টার্ট করতেছি, যারা ক্লাসরুমে বসে ক্লাস নিতে মানে ক্লাস করতে চান। প্ল্যানটা তো অলরেডি স্টার্ট আছে। আর জয়, আসার জন্য অনেক ধন্যবাদ। আর তোমার নতুন জার্নি সামনে। সো হোপফুলি নেক্সট মান্থ হয়তো আর দেখা দোয়া হবে না। করবেন আমার জন্য। আর তুমিও দোয়া করো। আর সবাই হয়তো তোমার এই ভিডিও থেকে বেনিফিট হবে, স্পেশালি যারা অল্টারনেটিভ অপশন খুঁজতেছে। যারা সবাই তো আর ইউকে ইউএসএ কানাডা যাইতে পারবে না, তো অনেকে ইউরোপের অপশন খুঁজতেছে। অনেকে জানে না যে স্পাউস নিয়েও যাওয়া যায়। হ্যাঁ, অনেকে মনে করে যে স্পাউস নিলে হয়তো ভিসা রিজেক্ট হইতে পারে। অনেকে মনে করে যে পিটি নিলে হয়তো আমার অ্যাডমিশন দিবে না বা আমার ভিসা দিবে না। এই যে মার্কেটের মধ্যে এত ধরনের গুজব চলতেছে, হ্যাঁ, এগুলোর কোনো শেষ নাই। হ্যাঁ, প্রায় মেসেজ আসে এটা হলে ওটা হবে কিনা। হ্যাঁ, মোস্ট অফ দ্য মনীষ মনে করে যে আইএলস আর পিটি দিয়ে ভিসা হয়। বাট আইএলস পিটি দিয়ে ভিসা হলে বাংলাদেশে আর অনেক কিছু চলে যেত, এতদিনকে বসে থাকতো না। ভিসাটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। হ্যাঁ, সো আইএলস পিটি হচ্ছে ভিসা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। আর ভিসার জন্য এটা হচ্ছে একটা requirement। রিকোয়ারমেন্ট অনেকগুলা। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে মানুষজন বুঝতে পারে না। আর এখানে প্রচুর ক্লায়েন্ট আছে যারা জি। স্পাউস সহ যেতে চাইতেছে বাইরে। সো অবভিয়াসলি তোমার ভিডিও দেখার পর তারা একটা আইডিয়া পাবে যে স্পাউস নিয়ে ডেনমার্কে অ্যাপ্লাই করা যায়। ওকে জয়, আসার জন্য অনেক ধন্যবাদ।